এমনই মন্তব্য করলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ, বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে সরকার। এসব নিয়েই বাংলাদেশ এখন। স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আর আমার সঙ্গে স্টুডিওতে কথা বলতে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, আছেন সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমান এবং পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবির। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই বুঝতেই পারছিলেন আসলে আজকে রাজনীতি অঙ্গনে একজন আরেকজনকে পাল্টাপাল্টি অভিযোগ করছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে বিএনপি চেয়ারপারসন যে লন্ডনে গেছেন, তিনি যখনই দেশের বাইরে যান কিংবা রাজনীতির বাইরে থাকেন তখনই দেশে কিছু না কিছু ঘটে। এই যোগসূত্র আসলে কি, আপনার কাছে যদি জানতে চাই জনাব রুহুল আমিন গাজী। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব এখন বেগম খালেদা জিয়া চোখের চিকিৎসা করতেছেন, ছেলের সাথে দীর্ঘদিন দেখা হয় না, সেখানে দেখতে গেছেন। এখন আমি ঠিক বুঝি না যে এই যে মন্তব্যগুলি কি কারণে করা হচ্ছে। কারণ হলো যে আপনি একটা ঘটনা ঘটতেই পারে একটা দেশে, যে কোনো দেশে যে কোনো ঘটনা ঘটতে পারে। সেই জন্য আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, একটা তদন্ত হবে, তদন্তের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে প্রকৃত অপরাধীকে এবং তার উপযুক্ত শাস্তি বিধান করা হবে, এটাই তো নিয়ম। কিন্তু মন্ত্রী পর্যায়ে দায়িত্বশীল থেকে যদি আগেই বলে দেওয়া হয় যে অমুক করেছে, অমুক দল করেছে, অমুক দল করেছে, অমুকের জন্য এটা হয়েছে, তাহলে তার এজেন্সিগুলির কোনো কাজ থাকে না। কারণ তখন তো এজেন্সিগুলি তাহলে কোন দিক ধাবিত হবে, কি ওই দলের পিছনে দৌড়াবে, না আসলে ঘটনাটা কি খুঁজে বের করার জন্য তারা চেষ্টা করবে। এটা কিন্তু কোনো দেশে কিন্তু এই ধরনের প্রবণতাটা আমরা কিন্তু ষড়যন্ত্র যে হয়নি কখনো তা তো না। আমি ষড়যন্ত্রের জায়গায় যেতে চাই না। ষড়যন্ত্র তো হতেই পারে, ষড়যন্ত্র এই ঘটনা অন্য ঘটনা যে কোনো ঘটনায় ষড়যন্ত্র হতে পারে, কিন্তু সেই ষড়যন্ত্র কারা করলো, কিভাবে হলো, সেটা উদ্ঘাটনের দায়িত্ব হচ্ছে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি, যাদেরকে আমরা নিয়োজিত রেখেছি, তারা এটা করুক। তাদের তো তদন্ত পর্যায়ে তার কাজটা করতেছে। আমি কিন্তু এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এখন পর্যন্ত আমি দেখিনি এই ধরনের সুইপিং কমেন্ট করতে। আমি দেখতেছি যে অন্য মন্ত্রীরা, নাসিম সাহেব হঠাৎ করে দেখলাম আজকে বললেন, কিন্তু আগে কিন্তু এরকম দেখিনি। এখন বেগম খালেদা জিয়া আমরা জানি যে দীর্ঘদিন ধরে তিনি আসলে পরিবার থেকে একটি নিঃসঙ্গ জীবনযাপন করতেছেন। কারণ তার একটি ছেলে মারা গেছে, আর একটি ছেলে লন্ডনে দীর্ঘদিন, তার সাথে তার দীর্ঘদিন দেখা সাক্ষাৎ নাই। এখন একটা সবকিছু ঊর্ধ্ব তো একজন মা, তিনি সেখানে গেছেন, পারিবারিক একটা অবস্থা, একজন রাজনীতিবিদ, তিনি মা, তিনি কারো স্ত্রী, সব পরিচয় ঠিকই আছে, সবার উপরে তার রাজনৈতিক পরিচয়টাই আসলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ঘটনার সাথে দেশে যে দুইটি ঘটনা ঘটেছে, সে তার সাথে ওনার কি যোগসূত্র থাকবে, আমি তো এটা অর্থ বুঝি। কোন কি সম্পর্ক থাকতে পারে আপনার কি মনে হয় জনাব হাবিবুর রহমান? গাজী ভাই ঘরের লোক হয়ে যদি বলতে না পারেন, আমি কি বলবো বলেন? ঘরের লোক বলতে পারে, ঘরের লোক বলতে পারে না অনেক সময়। এখানে ঘরের লোক, এখানে পরের লোক, তারা দুইজন আছেন, দুই হেরেমের লোক। আমি এখানে কি বলতে পারি বলেন? একটা বিষয় যে বাংলাদেশের রাজনীতিবিদরা তাদের কাণ্ডজ্ঞানহীন বক্তব্যের মাধ্যমে জনগণের কাছে তাদের যে আভিজাত্যের জায়গা, সম্মানের জায়গা, শ্রদ্ধার জায়গা, সেটা তারা হারাতে বসেছেন। এটা রাজনীতির জন্য তারা বলেন, দলীয় স্বার্থে বলেন, তারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বলেন। এই জন্য মনে করেন যখন গ্রেনেড হামলায় আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উড়িয়ে দেওয়ার জঘন্য হামলা চালানো হয়েছিল, তখন বিএনপির মন্ত্রী যাদেরকে আজকে খুঁজে পাওয়া যায় না, টর্চলাইট জ্বালাইয়া হয় রিমান্ডে, না হয় জেলে, না হয় পলাতক, তারা তখন শহীদ মিনারে দাঁড়িয়ে বক্তৃতা করেছিলেন যে আজকের প্রধানমন্ত্রী ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছেন। এ ধরনের ফালতু কথাবার্তা ক্ষমতা থাকলে বলা যায়, আর বিরোধিতা থাকলে খুঁজে পাওয়া যায় না। বিষয়টা হইল ক্যানভাসে যদি আপনি তাকান রাজনীতির দৃশ্যপট এইটাই। এখন রুহুল আমিন গাজী ভাই মনে করেন এ একটি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা। এখন আমি তো সাংবাদিক ইউনিয়ন করি না, উনি তো বহু আগেই ইস্তফা দিছে। আমার বন্ধু বোরহান কবির আমি রেসপেক্ট করি, যে তিনি বুঝছেন যে এই সাংবাদিকতা দিয়ে তার বিলাসী জীবনযাপন হবে না, তিনি ব্যবসা বাণিজ্যে চলে গেছেন, ভালো কথা। তিনি যদি সাংবাদিকতা থাকতেন, আমি বলি না, তিনি সাংবাদিকতা থাকলে আজকে একজন ভালো এডিটর হইতেন। তিনি যদি আইন পেশায় যেতেন, তিনি লয়ে পড়েছেন, আইন পেশায় গেলে একজন ভালো আইনজীবী হতে পারতেন। কিন্তু তিনি বুঝতে পেরেছেন, এটা আমি রেসপেক্ট করি। অনেকে, আপনি যেহেতু এখন এই পেশায় আছেন, তার মানে আপনি কি এটা এখন অনুধাবন করতে পারেন না যে এখানে এই পেশায় টাকা পয়সার ব্যাপার নাই? আমি ফুরামো করি না, কোনো ইউনিয়নও করি না, আমি ইউনিয়নেও নাই, ফুরামেও নাই, কোনো দলেও নাই। কিন্তু আমি বিশ্বাস করি যে দায়িত্বহীন কথাবার্তা রাজনীতিবিদদেরকে তাদের মানুষের শ্রদ্ধার আসন থেকে সরাচ্ছে, যে কোনো ঘটনার
সুষ্ঠু তদন্তের জন্য, যেটা গাজী ভাই বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, অনেক এজেন্সি রয়েছে, ষড়যন্ত্র দেখার দায়িত্ব আমার না, ষড়যন্ত্র দেখার দায়িত্ব অনেক এজেন্সি আছে, সরকারের জনগণের ট্যাক্সের টাকায় চলে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা জনগণের ট্যাক্সের টাকায় চলে, দেশের সংবিধান আছে, আইন বিধিবিধান আছে, সেই মোতাবেক তারা সেটি উদ্ঘাটন করবেন। এইখানে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা যে রাজনীতিবিদরা বা রাজনৈতিক শক্তি যারা ক্ষমতায় থাকেন বা বিরোধীরা থাকেন, একে অপরের উপরে দুশ্চাপাতে গিয়ে আসল অপরাধী সবসময় পার পেয়ে যায়, যে কারণে 21শে গ্রেনেড হামলার মতো ঘটনায় আমরা দেখেছি জজমি আবির্ভূত হয়েছে, একটা নিরীহ সাধারণ মানুষ কোথা থেকে ধৈর্যই না বলছে সে গ্রেনেড মারছে, যে লোকটা দেখলে বুঝা যায় গ্রেনেড বহন করার ক্ষমতা নাই, সে এত বড় গ্রেনেড হামলা কেমনে পরিচালনা করে? ফলে আসলে কিভাবে ষড়যন্ত্র যে কোনো হচ্ছে না, কোনো রাজনৈতিক দল এই সমস্ত কর্মকাণ্ডে যে জড়িত নাই, সেইটি আসলে বিশ্বাস করার মতো কি আমাদের? তৃতীয় বিশ্বে ষড়যন্ত্র থাকে, পরাশক্তিগুলোকে সবসময় আমাদের রাজনীতিতে আমরা স্বাধীন যতই বলি না কেন, আমাদের রাজনৈতিক নেতৃত্ব কখনোই স্বাধীন নয়, তাদের বক্তব্য, বিবৃতি এবং তাদের দৌর্যাপের মধ্যেই বোঝা যায় তারা জনগণের শক্তির চাইতে বিদেশি শক্তির উপরে অনেক বেশি নির্ভরশীল। তাদের ক্ষমতার উৎসকে একসময় আমাদের পূর্বপুরুষরা বলতেন জনগণ ক্ষমতার উৎস, আর একালের রাজনীতিবিদরা বলেন বিদেশিরাই ক্ষমতার উৎস। জি, জনাব সৈয়দ বোরহান কবির, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে সম্প্রতি যা ঘটছে এই জন্য বিএনপিকে যেই দোষারোপ করা হচ্ছে এটা আসলে ঠিক হচ্ছে না, তাদেরকে অহেতুক তাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। অনেকখানি কি সেটা সত্যি কি মনে হয়? না, এখন পর্যন্ত কিন্তু আমি যে বক্তব্য যেটা নিয়ে আপনি শুরু করেছিলেন, মোহাম্মদ নাসিমের বক্তব্য, বা আজকে রাশেদ খান মেননও একটা বক্তব্য বলেছেন যে যুদ্ধাপরাধীদের ফাঁসি যখন কার্যকর হওয়ার পথে তখন এরকম ঘটনা ঘটেছে, কোনোটাই কিন্তু বিএনপিকে সরাসরি দোষারোপ করা নেই। মোহাম্মদ নাসিমের বক্তব্য যদি কোট আনকোট আপনি শুনেন, মোহাম্মদ নাসিম বলেছেন না, প্রধানমন্ত্রী নিজে সেদিন সংবাদ সম্মেলনে কিন্তু বলেছেন যে বিএনপি জামায়াতের প্রধানমন্ত্রী কি বলেছেন? প্রধানমন্ত্রী বলেছেন প্রথম যখন ঘটনাটা ঘটলো, ইটালিয়ান নাগরিক যখন মারা গেলেন, তারপরে বিএনপির একজন নেতা মঈন খান সাহেব প্রথম বললেন যে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য সরকার এই ঘটনাটা ঘটিয়েছে, আপনাকে মূল জায়গাটায় যেতে হবে। তারপর প্রধানমন্ত্রী এসে বললেন যে বিএনপির ওই নেতাকে, তাহলে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে থেকে বললেন তাহলে বিএনপির ওই নেতাকে রিমান্ডে নিলে জানা যাবে যে কারা এটা করেছে। তারপর যখন উনি এলেন, এসে সংবাদ সম্মেলনে উনি বললেন যে দেশে যখন স্থিতিশীল অবস্থা চলছে, চলছে, তখন এরকম ঘটনা তারা ঘটিয়েছে কিনা এটা খতিয়ে দেখা দরকার। তো একটা ঘটনা যখন ঘটে, একটা বাসায় যখন চুরি হয়, তখন অনেক লোক এসে অনেক রকম মন্তব্য করে, এটা এরকম হতে পারে, আমি রাত্রে এরকম ছিলাম, অনেক রকম করে। সেটা তদন্তের সঙ্গে এটা তদন্ত হবে। একটা হলো মেঠো বক্তৃতা, রাস্তার বক্তৃতা একরকম, গাজী ভাইরা তো অনেক কিছু করে, 5 জেলা নির্বাচনের আগে পরে ওনারা সরকার উৎখাত করে ফেললেন, তারপরে ডেমোক্রেসি ফর মার্চ ফর ডেমোক্রেসি করলেন, অনেক কিছু করেছেন, সেটা হলো রাস্তার বক্তৃতা। আবার গাজী ভাই যখন সাংবাদিক গাজী ভাই, তখন কিন্তু গাজী ভাই আবার ওইটা লেখেন না, তখন গাজী ভাই যে ঘটনাটা রিয়েলিটি সেটা লেখে। সো পলিটিশিয়ান মোহাম্মদ নাসিম শুধু কিন্তু স্বাস্থ্যমন্ত্রী নন বা আওয়ামী লীগের নেতা, উনি 14 দলের সমন্বয়ক, এবং যে অনুষ্ঠানটা গিয়েছিলেন সেটা হলো সমাজবাদী দলের একটা প্রতিষ্ঠা বার্ষিকী বা সমাজবাদী দলের একটা, যেই দলই হোক 14 দলের একটা অঙ্গ সংগঠন, তার এখানে গিয়েছিলেন। সো উনি কি বললেন সেটাতে তদন্ত ব্যাঘাত হবে বা ইয়ে হবে এরকম, এবং উনি কিন্তু বলেন নাই সরাসরি যে লন্ডনে ষড়যন্ত্র হয়েছে, না এটা বলেছেন না, উনি বলেছেন লন্ডনে ষড়যন্ত্র হয়েছে কিনা খতিয়ে দেখা হবে। আমি একটু নিউজটা বের করে দেখতে হবে খবরটা, যে কিন্তু আমি যতটুকু দেখেছিলাম তাতে ডাইরেক্টলি বলেছেন যে লন্ডনে ষড়যন্ত্র হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। যোগসূত্র তিনি যোগসূত্র খতিয়ে দেখা হবে, এবং এই মন্তব্য তিনি করেছেন যে বেগম জিয়া যখনই মানে রাজনীতি থেকে একটু দূরে থাকেন তখনই কিছু না কিছু ঘটে। এটা তো সব সময় দেখা যাচ্ছে, এটা তো গত 1981 সাল থেকে নিয়ে এ পর্যন্ত সবসময় দেখা যাচ্ছে যে যখনই ওনার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থেকে যায় তখনই একটা কিছু ওলটপালট ঘটে। এখন ষড়যন্ত্রে সতর্ক সরকার, আমি যদি কাগজগুলো দেখি বড় হেডলাইন করেছে, তার মানে একটা ষড়যন্ত্রর একটা শব্দ আপনি যদি ধরেন, দেখেন ভোরের কাগজ করেছে পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকুন প্রধানমন্ত্রী, ষড়যন্ত্র। আপনি সবগুলো কাগজে ষড়যন্ত্র শব্দটি পাবেন না? ষড়যন্ত্র তো বটেই, কারণ আপনি দেখেন ইতালিয়ান নাগরিক যেভাবে একটা মোটরসাইকেল 3টা লোক, তারপর আপনার যখন রংপুরের মতো একটা নিরীহ গ্রামে একজন জাপানি নাগরিক একজন নিরীহ ব্যক্তিকে মারা হলো, একটা মোটরসাইকেল 3টা লোক। আবার এই যে একজন পাদ্রীকে মারার জন্য চেষ্টা করা হলো, সেখানেও একটা মোটরসাইকেল 3টা লোক। ষড়যন্ত্র যে একটা আছে, এবং এই ঘটনাগুলো
আপনি বিচ্ছিন্নভাবে দেখার কোনো উপায় নাই। জনাব রুহুল আমিন গাজী, মানে বিএনপি বিভিন্ন সময় আসলে আন্দোলন করেছে, তারা তাদের দাবি দাওয়া উত্থাপনের চেষ্টা করেছে, 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে তাদের প্রশ্ন আছে, সবকিছু মিলিয়ে তারা একটা আন্দোলনের চেষ্টা করেছে, সেই অর্থে সফল তারা হয় নাই। এখন মানে বর্তমানে যে পরিস্থিতি, যে উদ্বেগ উৎকণ্ঠা আছে, তাতে তো দলের অবস্থান থেকে তাদের কিছুটা হলো সন্তুষ্ট হওয়ার কথা নাকি? এই প্রশ্নে আমি জবাব নিয়ে আমি ফিরবো। আমি নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি, ফিরছি মাত্র 40 সেকেন্ড পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব রুহুল আমিন গাজী, আমি প্রশ্ন রেখেছিলাম যে বিএনপি জোটের তো বর্তমান পরিস্থিতি তারা আসলে কেমন করে দেখছে, সেটা বলতে গিয়ে আমি বলেছি তাদের তো কিছুটা সন্তুষ্ট হওয়ার কথা নাকি? না, এখানে তাদের সন্তুষ্ট হওয়ার কিছু নেই। তারা তো আপনি যেটা বলছেন যে তারা সেই সফলতা তারা পায়নি, তাদের আন্দোলন ভুল ছিল বা ইয়ে ছিল, সেটা তারাই মূল্যায়ন করবে। কিন্তু এই মুহূর্তে বিএনপি যেটা করছে তার দল গোছানোর চেষ্টা করছে। তারা সারা দেশেই দল গোছানোর চেষ্টা করছে এবং আজকেও আমি বিএনপি দুজন নেতার বক্তব্য শুনেছি, তারা দল গোছানোর প্রসঙ্গে আমি পরে আসি। বর্তমানে যে কিভাবে করে দেখছে এই ধরনের ঘটনা বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল সন্তুষ্ট হওয়ার কোনো কিছু নেই। কারণ দেশে আমরা প্রথমত আমি বাংলাদেশের মানুষ, এটা বুঝতে হবে। সুতরাং এই ধরনের বিদেশি নাগরিক হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়, ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় না। সরকার কতটা ক্ষতিগ্রস্ত হয় তার চেয়ে বাংলাদেশই না। এর আগে তো আমরা দেখেছি বিএনপি যখন আন্দোলন করেছে, না আন্দোলন একটা জিনিস, তখন তো দেশের কথা ভাবে নাই। গুপ্ত হত্যা করা আরেক জিনিস। এর চেয়ে ভয়াবহ গুপ্ত হত্যা হয়েছে। না গুপ্ত হত্যা হয়েছে, তখন এই ধরনের বিদেশি নাগরিক হত্যা হয় নাই। বিদেশি নাগরিক হত্যা হয়নি, কিন্তু দেশের মানুষকে সেটা হতে পারে। আন্দোলনের সময় প্রেক্ষিত একটা একরকম থাকে, এখন আন্দোলন নেই, একদম স্থবির, কোন দলের কোনো আন্দোলন নেই, কিছু না, একটা পিসফুল কান্ট্রি চলতেছে। সেই মুহূর্তে বিদেশি নাগরিক হত্যা করলে আমাদের বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। দলের চাইতে দেশ অনেক অনেক বড়, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেই কারণে বিএনপির এখানে পুলকিত হওয়ারও কিছু নেই বা খুশি হওয়ারও কিছু নেই। কারণ বিএনপি অবশ্যই চায় যে এটি একটি নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে প্রকৃত অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক, যাতে আর কেউ এই ধরনের ঘটনা ঘটানোর সাহস মানে, যাতে আমার বাংলাদেশের বিরুদ্ধে আজকে ক্রিকেট আসছে না, বিভিন্ন দল আসছে না, আস্তে আস্তে আমরা কোন জায়গায় যাচ্ছি, সেই জায়গা থেকে আমাদের তো ফিরে আসতে হবে। আমরা দেখেছি জাতিসংঘে গিয়ে লবি করা হয়েছে যাতে বাংলাদেশকে সহযোগিতা দেয়া না হয়, মার্কিন পত্রিকায় কলাম লেখা হয়েছে। ফলে আমরা কেমন এগুলো অনেক পুরানো ঘটনা, এরপর অনেক পানি অনেক গড়িয়ে গেছে। এত পুরানো ঘটনা টানলে তো না মানে এত পুরানো ঘটনা হলে অনেক কিছু টানা যাবে, এগুলি টানে না। আমরা এখন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। একটা জিনিস আমার মনে হয়, আমি একটা কথা বলে, আমি ছোট্ট একটা কথা, যে এখন বিএনপির একজন মুখপাত্রকে আমরা দেখি, এবং আমার মনে হয় যে গাজী ভাই যদি বিএনপির মুখপাত্র হতো, অনেক ইন্টেলিজেন্ট এবং অনেক অ্যাকসেপ্টেবল হতো। আমি কারো নাম বলিনি তো, কারণ উনি বললেন, উনি যখন বিএনপির প্রেস ব্রিফিং করলেন, প্রেস ব্রিফিং করে উনি বললেন যে এটা সরকারের ব্যর্থতা এবং সরকার যে গণতন্ত্র না থাকার জন্য এটা হয়েছে, এবং সরকার ঘোলা পানিতে মাছ শিকার, এরকম নানা রকম কথা বললেন। অথচ গাজী ভাই যেটা বললেন এটা কিন্তু খুবই সংযত, মার্জিত, এবং এটাই হওয়া উচিত একটা রাজনৈতিক দলের বক্তব্য। কিন্তু আজ পর্যন্ত আমি বিএনপির কোনো নেতার মুখে এরকম বক্তব্য শুনিনি। কাজে আমার মনে হয় যে এই ধরনের বিএনপিতে আমরা জানি যে অনেক গাজী ভাইয়ের মতো লোকজন আছে, তারা যদি এই ধরনের মুখপাত্র হয় বিএনপিতে অনেক ভালো হবে আমার মনে হয়। আমি জানতাম না গাজী ভাই বিএনপিতে আছে, আমিও জানতাম, এই মাত্র শুনতে পারলাম। সৈয়দ আমার বন্ধু সৈয়দ উনি বিএনপির মুখপাত্র হইলে আরো ভালো করবে। আমরা দোয়া করি তিনি বিএনপির মুখপাত্র হোক, তিনি 14 দল আওয়ামী লীগের মুখপাত্র হোক। কিন্তু বিষয়টা আমরা সাধারণের পক্ষে থেকে, প্রজা শ্রেণীর পক্ষে থেকে, ওনারা দুজন রয়্যাল ফ্যামিলির পক্ষে থাকি, আমি সেই 111 এর পক্ষে, যে 111কে গোটা জনগণ স্বাগত জানায়, যে 111 এর পক্ষে আমার বন্ধু সৈয়দ বুরহান কবির কাজ করে। যাই হোক, আমি যেটা বলছিলাম, আমি বলি ষড়যন্ত্র। আপনি বলছেন যে 111কে গোটা জনগণ স্বাগত জানায়, যে 111 পক্ষে আমার বন্ধু সৈয়দ বুরহান কবির কাজ করে। যাই হোক, আমি যেটা বলছিলাম, আমি বলি ষড়যন্ত্র। আপনি বলছিলেন ষড়যন্ত্র একটা শব্দ, এটা পলাশীর আম্রকানন থেকে শুরু হয়েছে, তারও অনেক আগে থেকে শুরু হয়েছে, বুঝছেন। এই ষড়যন্ত্র শেষ হয় না। আগরতলার ষড়যন্ত্র মামলা এখনো মানুষ বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আগরতলা না থাকলে হইতো না। কিন্তু এখন ষড়যন্ত্র আছে কিনা, এটা ষড়যন্ত্রকারীদেরকে সরকার কেন করে না? সরকার এত আর বিএনপি নাই, জামাত নেই, নেপ নাই, কমিউনিস্ট পার্টি নাই, তাহলে আওয়ামী লীগ আছে, ওয়ার্কার্স পার্টি আছে, জাসদ আছে, নেপ মুজাফর সাহেবের শরিকানা আছে, আর কার কি সমাজবাদী দল বলছিলেন আপনি, কি এইসব দলের নেতাদের নাম মানুষ যায় না, কার কোন খতিয়ান, কোন দাগ নাম্বার। কিন্তু
এইসব দল যারা আছেন ক্ষমতায়, 14 দল বলেন বা মহাজোট বলেন, তারা এটা বের করা উচিত, তাদের দায়িত্ব এটা। জনগণ তাদেরকে ম্যান্ডেট যদি দিয়েই থাকে, তাহলে তারা সেখানে ষড়যন্ত্রকারীদের রহস্য উদ্ঘাটন করবেন এবং যারা অপরাধী তাদের বিচার করবেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু তাদেরকে স্বীকার আদালতের গতকাল কাঠগড়ায় দাঁড় করেছেন করাবেন। যে তারা আসলে তাদের কাছে তথ্য ছিল, কিন্তু তারা দেখেন, আমি আপনাদের বলি, নাশকতার তথ্য একটা তাদের কাছে ছিল। ইটালিয়ান নাগরিক হত্যাকাণ্ড ঘটেছে, একজন জাপানিজ নাগরিক, সে ওই এলাকায় রংপুর অঞ্চলে, আমার বন্ধু সৈয়দ বুরহান কবির অঞ্চলে, ওইখানে গ্রামের মানুষের কাছে পপুলার ছিল, কিন্তু আমাদের একজন উপদেষ্টা বলেছেন যে সে কি আলু ব্যবসায়ী নাকি, হ্যাঁ, আলু ব্যবসায়ী বলেছেন। আলু ব্যবসায়ী, উনি বাংলাদেশের নাগরিক। ব্যাপারটা সেইটা না, ব্যাপারটা হয়ে গেছে যে একজন মানুষের মৃত্যু ঘটেছে বাংলাদেশের ভূখণ্ডে, সেখানে কারা হত্যাকারী তাদেরকে চিহ্নিত করতে হবে, বিচার কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এখানে সুষ্ঠু তদন্ত চাই, সুষ্ঠু বিচার চাই। এখানে আলতু ফালতু এইসব বক্তৃতা মানুষ শুনতে চায় না। মানুষ যেরকম রাজনীতিবিদদের প্রতি আস্থা রাখছে, আমরা যারা মধ্যরাতে টকশোতে আসি, তারাও লতিফ সিদ্দিকীর বাসায় টকমারানি বলে। এখন আমরা যাবো কোথায় আসলে? আচ্ছা, বুরহান কবির, আপনি বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী নাসিমের বক্তব্যটি আসলে তিনি এটা সরাসরি বলেন না, আমি আপনাকে যদি পড়ে শোনাই, তিনি বলেছেন যে অতীতে দেখা গেছে যখনই তাকে, মানে খালেদা জিয়াকে কিছুদিনের জন্য বাংলাদেশের রাজনীতিতে খুঁজে পাওয়া যায়নি, তখনই দেশে কোনো না কোনো ঘটনা ঘটেছে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন সফরের যোগসূত্র থাকতে পারে বিদেশি হত্যার ঘটনায়। এটা তিনি ভালো বলতে পারবেন, আমি জানি থাকতে পারে। এটা তো আমিও মনে করি, যে কোনো একজন নাগরিক একটা ঘটনার পরে অনেক কিছুই মনে করতে পারে। অনেকে মনে করে অনেক কিছু মনে করতে পারে, আর দায়িত্বশীল একজন মানুষের মনে করা কিন্তু তার মনের আশঙ্কাটা প্রকাশ করতে পারে। আমি যেমন টকশোতে বলছি যে আমার মনে হয় যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল যখন আসলো না, আসবে না বলেছে, বাংলাদেশের ক্রিকেট দল যখন পাকিস্তানে গেছে, বাংলাদেশের নারী ক্রিকেট দল যখন পাকিস্তানে গেছে, সেটা ক্রিকেটের তিন মোড়লকে অসন্তুষ্ট করেছে এবং সেটাই অস্ট্রেলিয়ার না আসার কারণ। আমি একজন নাগরিক হিসেবে বা মোহাম্মদ নাসিম একজন মন্ত্রী হিসেবে তার মনের ভাবনাটা উনি ব্যক্ত করেছেন, সেটার সাথে শুধু ভাবনা দিয়ে আপনি একজন মন্ত্রী কথা বলে ফেলবেন? হ্যাঁ, মন্ত্রী তো, এবং উনি তো সেটা যোগসূত্র বলেছেন। যখনই খালেদা জিয়া রাজনীতি থেকে দূরে থাকেন, কথাটা আপনি দেখেন কোনটা প্রেক্ষিতে, যখনই তিনি রাজনীতি থেকে দূরে থাকেন, এরকম অন্তত 10টা ঘটনা আছে যখন খালেদা জিয়া রাজনীতি থেকে দূরে তখন একটা করে অঘটন ঘটেছে। তাহলে তো সবাই মনের ভাবনা, আপনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন যখন বলেছিলেন বাড়িতে তালা লাগিয়ে যাবেন, কেউ মানে নিরাপত্তা নিশ্চিত করবেন, সেটা তার মনের ভাবনার কথা বলেছিলেন। আগের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে কি আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। সবই তো তাহলে কথা, কোনো কিছু ধরার মতো না। না, অবশ্যই ধরার মতো। তদন্তকারী যারা তদন্ত আছে, মূল কথা যেটা পীর হাবিব বলেছে যে আমাদের তদন্ত করতে হবে এবং তদন্তটা নিরপেক্ষ সুষ্ঠুভাবে করে যারা অপরাধী তাদের ধরতে হবে। কাজে কোথায় কে কি বলল সেটাকে এখন গুরুত্ব দিয়ে ওই দিকে লিড করার কোনো দরকার নেই। আমাদের মূল বিষয়টা হলো যে এই দুটো ঘটনা ঘটেছে এবং বাঙালি জাতি হিসেবে আমরা কিন্তু অতিথিপরায়ণ জাতি এবং বাংলাদেশে অনেক আন্দোলন সংগ্রাম ঘটেছে। কোথাও কোনো আন্দোলন সংগ্রামে এরকম বিদেশিদের উপর আক্রমণ বা বিদেশিকে হত্যা করা, তাও যে দুজন নিরীহ, তাদের সাথে কূটনীতির কোনো সম্পর্ক নাই, তাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। একজন বোধহয় একটা সেবামূলক প্রতিষ্ঠানে, আর একজন ওখানে একটা না, উনি ওখানে কাজ করতেন। তো এটা আমাদের দেশের জন্য অপমানকর, আমাদের দেশের সম্মানের সঙ্গে সম্পৃক্ত। কাজে আমরা মনে করি যে অবশ্যই এটা বিচার হওয়া উচিত, সুষ্ঠুভাবে বিচার করা উচিত। কিন্তু সেই সঙ্গে সরকারের সব দায়িত্বশীল মহলকে, দায়িত্বশীল প্রতিটি ব্যক্তিকেও আসলে দায়িত্বশীল ভূমিকা রাখতে হয়। সেই ব্যাপারটিও গুরুত্বপূর্ণ কিনা এই বিষয়টি আপনাদের কাছ থেকে জানবো। আমি নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব রুহুল আমিন গাজী, মানে শুধু সরকারি দল না, আপনি আমাদের যারা এই দায়িত্বশীল বিভিন্ন পদে থাকে, তারা কি সবসময় ঠিক দায়িত্বশীল বক্তব্য রাখেন? এটাই তো আমাদের বড় দুর্ভাগ্য। বাংলাদেশের সৃষ্টি থেকে এই পর্যন্ত এটাই বড় দুর্ভাগ্য যে আমরা কি সরকারি দল কি বিরোধী দল, প্রত্যেকেই তো একটা দায়িত্ব রয়েছে। দায়িত্বশীল অবস্থান থেকে আমরা দায়িত্বপূর্ণ কথাও বলি না, দায়িত্বশীলতার পরিচয় দিই না। এটা পুরো জাতির একটি দুর্ভাগ্য এবং দুর্ভাগ্যের কারণে আমাদের অনেক খারাপ পরিণতির দিকে আমাদের যেতে হয়। আজকে সরকারের যিনি মন্ত্রী থাকবেন বা যে মন্ত্রী পর্যায়ে আছেন, তিনি কিন্তু সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তার কিন্তু রেসপন্সিবিলিটি যারা বিরোধী দলে আছেন বা যে কোনো দল তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। কাজে তিনি তদন্ত ছাড়া এবং তদন্তের রেজাল্ট বের হওয়া ছাড়া সুইপিং কমেন্ট করাটা তার জন্য আমি শেষ করি। আবার বিরোধী দলেরও যিনি থাকবেন তিনিও এমন কমেন্ট করা উচিত নয় যেটা এই তদন্তে ব্যাঘাত ঘটাতে পারে বা কিছু হতে পারে। আমি মনে করি প্রত্যেকের যেই সরকারি হোক কি বিরোধী হোক, প্রত্যেকই দেশ এবং জাতি সম্পর্কে দায়িত্বশীল আচরণ করা উচিত,
যদি এটা আমরা করতে পারতাম তাহলে আমাদের দেশে অনেক সমস্যার সমাধান এভাবে হয়ে যেত। আমি গতকাল আলোচনাও করেছিলাম অবশ্য যে ইন্ডিয়ান টাইমস অফ ইন্ডিয়া ওরা একটা রিপোর্ট করেছে যে এই যে সম্প্রতি যে 2 বিদেশি হত্যা এটার সঙ্গে আসলে বিএনপি জামায়াতের যোগসূত্র তারা দেখছে। কিন্তু আমি এই প্রসঙ্গটিতে যাচ্ছি না, আমি যাচ্ছি গতকাল সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে সড়কের যেমন বেহাল অবস্থা বিএনপি সেরকম বেহাল অবস্থা। সত্য কথা বলেছেন, বাংলাদেশের রাস্তাঘাটেরও বেহাল অবস্থা, বিএনপিরও বেহাল অবস্থা। ওই যোগাযোগ মন্ত্রী বিএনপির কিছু না হয় করণীয় নাই, কিন্তু রাস্তাঘাটের বেহাল দশা তো বেহাল তো মানে হালে আনতে তো পারেন না। এটা তো তুমি চেষ্টা করতেছেন, প্রতিদিন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে তিনি রাস্তা দেখতেছেন এবং রাস্তার মেরামত করতেছেন, নিশ্চয়ই একদিন হবে। কিন্তু বিএনপির জন্য তো কেউ হাঁটছে না। আসলে বিএনপি তো এখন সিদ্ধান্তের ব্যাপার, বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত কার্যকর হবে নাকি লন্ডন নির্বাসিত পুত্র তারেক রহমানের সিদ্ধান্ত কার্যকর হবে। বেগম খালেদা জিয়া দেশে ফেরার পরে আমাদের পর্যবেক্ষণ বলছে এই জায়গাটা হয়তো ফয়সালা হবে বিএনপিতে। এরপরে বিএনপির রাজনীতিটা কোন দিকে টার্ন নেয়, মেরুকরণটা কী দেখা দেয়, সেইটা নির্ভর করবে। আর আপনি যেটা বলছিলেন যে কি বলছিলেন যে আপনার দায়িত্বশীলতা, শুনেন রবীন্দ্রনাথ বলছেন মহাকাব্যের যুগ অতীত হইয়া গিয়াছে। আমাদের রাজনীতির পূর্বসূরীরা দায়িত্বশীল কথাবার্তা বলতেন, তারা যা বিশ্বাস করতেন তা বলতেন। আর একালের রাজনীতিবিদরা যা বিশ্বাস করেন না তা বলেন, যা বিশ্বাস করেন তা বলার সাহস রাখেন না। এমনকি আমাদের এখানে কাজই হচ্ছে দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বহীন কথাবার্তা বলা। এই দায়িত্বহীন কথাবার্তার কারণে কেউ 96 সালে ক্ষমতায় আসতে পারেন নাই, আর কেউ 2001 সালে ক্ষমতায় আবার ফিরে আসতে পারেন নাই। তারপরে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেন না। 2 রাজনৈতিক শক্তির দায়িত্বহীন কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়ে 1-11 এসেছিল। তারপরে 1-11-এর সবচেয়ে বেশি খেসারত দিয়েছেন এই দেশের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা। কিন্তু 1-11 থেকে বাংলাদেশের রাজনীতিবিদরা যদি শিক্ষা নিতেন তাহলে তাদের দায়িত্বহীন কথাবার্তার মুখে সেফটি পিন পড়তো, বা মনে করেন এটা তাদের অন্তত সংযত আচরণ তারা পরস্পরের প্রতি করতেন। এবং আপনি মনে করেন যে 1-11 থেকে তারা শিক্ষা নিতেন তাহলে বাংলাদেশের রাজনীতি অনেকটাই পরিশীলিত, মার্জিত এবং রুচিসম্মত হতো। বাংলাদেশে এখন এক পক্ষ আসে আরেক পক্ষ থাকবে না, আরেক পক্ষ আসে সেই পক্ষ থাকবে না, এই রাজনীতি চলছে আর জনগণ দেখছে এর শেষ কোথায়। যে রুহুল আমিন গাজী, আপনি বলছিলেন যে বিএনপি আসলে এখন দল গুছানোয় ব্যস্ত। আসলে কি ধরনের গুছাচ্ছে তারা, কিভাবে গুছাচ্ছে, কি প্রক্রিয়া আপনার জানা আছে? বেগম খালেদা জিয়া তিনি তো নির্দেশ দিয়েছেন অলরেডি যে সারা দেশে কমিটিগুলিকে নতুন ভাবে পুনর্গঠিত করতেছেন এবং সেটা একেবারে ইউনিয়ন পর্যায় লেভেল পর্যন্ত। এটা সময় লাগতেছে। আবার বিরোধী দল অভিযোগ করছে সরকারি বিভিন্ন কর্মকাণ্ডের ফলে তারা বাধাগ্রস্ত হচ্ছেন, এগুলি করতেও পারছেন না। তারপরেও তারা মনে করেন যে এবছরের মধ্যে, আজকে আমি হান্নান স্যারের কথা শুনলাম যে এবছরের মধ্যে এই দল গোছানো তারা শেষ করবে। তারা আগামী শীত মৌসুমে আন্দোলনের চিন্তা ভাবনা করছে। বিরোধী দলের যে দায়িত্ব আর কি সেটা দল গোছানোর চিন্তা ভাবনার কথা তো আরো অনেকদিন আগে থেকে শুনেছি। এখন একটা নিঃসন্দেহে বিএনপি একটি বাংলাদেশের একটি বড় দল এবং আপনারা জানেন যে আজকেও আপনি দেখেন ছাত্রলীগ 3 জায়গায় ছাত্রলীগের কারণে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান সরকারকে বন্ধ করে দিয়েছে। ছাত্রলীগ মারামারি। বড় দল হলে কি হয় আপনি বুঝেন যে সরকার ক্ষমতায় আছে আওয়ামী লীগ আর ছাত্রলীগ মারামারির কারণে ওই প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যাচ্ছে। সেরকম এরকম বড় দলগুলি আপনার সব জায়গায় কমিটি গঠন সমস্যা থাকে, চাইলেই পারা যায় না। আওয়ামী লীগও চাইলে পারে না, গোলাগুলি হয়, দৌড়াদৌড়ি হয়, পারাপারি হয়, মঞ্চ ভাঙ্গাভাঙ্গি হয়। এগুলি আমাদের দেশে সেগুলোও তো বিএনপির দেখি না, সেগুলি বিএনপি হয়। এগুলি যখন আমরা সম্মেলন দেখবেন তো চিটাগাঙ্গে হয়েছে, দেখেন না, আপনি খেয়াল করেন না? কাজে এরকম হয়েছে না, হয়েছে এগুলি হয়। এগুলি আপনি সম্মেলন টম্মেলন হইলে এগুলি দেখুন হবে। কারণ ওখানে হয় কি মনে করে যে আমরা এই ধরনের দলগুলি বাংলাদেশে এখন দাঁড়িয়ে গেছে বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে, যে পদ একটা যদি পাই কোনো মতে তাইলেই মোটামুটি এটা একটা অ্যাসেট হিসেবে দাঁড়াইছে, এটার উপর ভর করে চলতে পারবে। এই যে একটা মানসিকতা আগে যেটা ছিল একসময়, যেটা আমাদের পীর হাবিব বলেছে যে নীতি নৈতিকতা ছিল, আদর্শ ছিল, মানুষ কথা বলতো, লাগামহীনভাবে কথা বলতেন না, সেটা একটা দিন ছিল। এখন হলো যে রাজনৈতিক দলগুলির বা পদ যে কোনো একটি সংগঠন হইলেই ওই দলের পদ একটা যদি মোটামুটি পাইতে পারি তাহলে এই পদ পারাবারি করতে গিয়েই এই পদ যে কোনো একটি সংগঠন হইলেই ওই দলের পদ একটা যদি মোটামুটি পাইতে পারি তাহলে এই পদ পারাবারি করতে গিয়েই এই গোলাগুলি পারাবারি উড়াবাড়ি এগুলি। সেই কারণে এই ধরনের বড় দলগুলিকে সংগঠিত করা, সম্মেলন করা এবং নেতৃত্বে গুছানো,
একটু ডিফিকাল্ট। আসলে কি বিএনপি দল গুছাচ্ছে এরকম কোন আলামত আমি কি সেদিন দেখছেন? আপনাদের এখানে একটা নিউজ দেখলাম যে ৭৪টা ডিস্ট্রিক্ট কমিটি করার কথা ছিল, একটাও হয়নি, সম্মেলন হয়নি, কাউন্সিল হওয়ার কথা হয়নি, কাউন্সিল করা হচ্ছে, একটা কাউন্সিল হয়নি। আসলে যেটা হয়েছে শুধু বিএনপি বলে না, যে আমাদের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে একটা সংকট দেখা গেছে। আপনি যে আজকে আওয়ামী লীগ ক্ষমতা আছে জন্য বোঝা যাচ্ছে না, আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থাও কিন্তু ওখানে ঘুণ পোকা খেয়ে ফেলছে। এখন আওয়ামী লীগ ক্ষমতা আছে, সো বোঝা যাচ্ছে না যে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা কতটুকু দেউলিয়া বাকি। আমরা যখন সাংবাদিকতা করতাম এরশাদ বিরোধী আন্দোলনের সময়, আপনার মনে আছে ওই সময় রাজনৈতিক সংগঠনগুলো ছিল। আপনি ওই যে ইয়ের গলি দিয়ে ঢুকলে দেখতেন যে 5 দলের মিটিং হচ্ছে, নির্মল দা বসে আছে, ওখানে উপরে উঠলেন আপনি বাসদকে দেখতে পারতেন, রাজনৈতিক অফিসগুলো গম গম করছে, একটা রাজনৈতিক চাঞ্চল্য ছিল। এবং আমার মনে হয় যে রাজনীতিটা, এটা আওয়ামী লীগ মানে শুধু বিএনপির ব্যাপার না, অ্যাজ এ হোল রাজনীতিটা শুকিয়ে যাচ্ছে। এখন আপনি দেখেন যে বিএনপি এখন হিসাব করে যে বিএনপি ক্ষমতা আসলে কে কি পদ নিবে, গাজী ভাই কি প্রেস সেক্রেটারি হবে না গাজী ভাই তথ্যমন্ত্রী হবে, সেটা চিন্তার বিষয়, কিন্তু সংগঠনের বিষয় নাই। কিন্তু সংগঠনের বিষয় নাই, কিন্তু সংগঠন এখন একটা ছেলে ছাত্রলীগ করে, সে চিন্তা করে যে আমি কয়টা টেন্ডার পাবো, আর একজন যুবলীগ করে, সে চিন্তা করে যে আমি পিডিবি নেব না সড়ক বহমন নেব, আরেকজন ইয়ে করে আওয়ামী লীগ করে। এখন দেখেন আওয়ামী লীগ হয়েছে, প্রচার লীগ হয়েছে, স্বেচ্ছাসেবক লীগ হয়েছে, হাজার হাজার শিশু লীগ হয়েছে। এবং এদের প্রত্যেকেরই একটা কাজ হলো যে সরকারি বিভিন্ন টেন্ডার, বিভিন্ন কাজ, বিভিন্ন সুযোগ সুবিধা কিভাবে নেওয়া যায়। আবার এমনি ভাবে তো যখন আপনাদের সুবিধাবাদের রাজনীতির ধারা যখন তৈরি হয়, তখন কিন্তু তৃণমূলের রাজনীতি, আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগে অনেক তৃণমূলের নেতা কর্মী আছে, তারা ত্যাগী, যাদের রক্ত, যাদের শ্রম ঘামের উপর দিয়ে সংগঠনটা কিন্তু টিকে আছে, তারা কিন্তু মূল্যায়ন পায় না। সেম বিএনপিতে যে যারা এই যে বিভিন্ন তথাকথিত আন্দোলনের নামে যারা বিভিন্ন ত্যাগ করেছে, যারা বিভিন্ন কষ্ট সহ্য করেছে, যে সমস্ত নেতাকর্মীরা এখন জেলে আছে, এরা কিন্তু ক্রিম খেতে পারবে না কখনো যদি বিএনপি ক্ষমতা আসে। বিএনপি ক্ষমতায় আসলে কিন্তু ওই হাওয়া ভবন, তখন হয়তো কাওয়া ভবন হবে, বা ওই ধরনের লোকজনই এটার মধ্যে। আপনি বলছিলেন যে রাজনীতি আসলে শুকিয়ে যাচ্ছে, তাহলে এরকম রুগ্ন রাজনীতি একটা রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক সংগঠনগুলো শুকিয়ে যাচ্ছে। কিন্তু রাজনীতির যে মূল সংগঠন তো কোনো বিষয় না, সংগঠন তো ব্যক্তিকে নিয়ে। যেটা আমার বন্ধু বুরহান কবি যেটা বলছেন, আমি তার সাথে একমত। আপনি একমত থাকেন, কিন্তু আমি আপনার কাছেই ফিরবো। তাহলে আসলে একে হৃষ্টপুষ্ট করে রাজনীতিকে কিভাবে ফিরিয়ে আনা যায়, সেই প্রক্রিয়াটি কিভাবে হতে পারে, এই নিয়ে মানে আপনার কাছে আসবো। আমি নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি বোরহান কবির বলছিলেন যে আসলে রাজনীতি শুকনো হয়ে গেছে, বা সংগঠনগুলি শুকনো হয়ে গেছে। এই মানে এটা কি দেশের রাজনীতি নাই? আমি একবার লিখছিলাম যে রাজনীতি এক বন্দা নদীর নাম রাজনীতি, যে রাজনীতি পলি পড়ে গেছে, নদীটা বন্ধ হয়ে গেছে, এখানে নাব্যতা দূরে থাক, স্রোত দূরে থাক, এটা শুধু ধুধু খাহা করতেছে মানুষের বুকের ভিতর। বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা অন্তহীন তৃষ্ণা, হাহাকার। এই রাজনীতি গণমানুষের আকাঙ্ক্ষাকে লালন করে না, এই রাজনীতি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করে না। এই রাজনীতি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, কেউ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, কেউ গণতন্ত্রের কথা বলে, কেউই এই দুইটাকে ওন করে না, বিশ্বাস করে না, ধারণ করে না। তাহলে রাজনীতি বলতে আসলে কি বোঝেন? কারণ রাজনীতি বলতে তুমি কমিটি বানাও, কামাও, ক্ষমতায় যাও আর কামাও। যখন যারা ক্ষমতায় যাবে তারা কামাবে না। আমি বলছি দেশে মনে করেন আমরা এখন নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছি। আমাদের দেশে এখন যদি খুব বড় ধরনের কোনো সমস্যা দেখেন, সম্প্রতি এই আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়টি বাদ যদি রাখেন, খুব বড় ধরনের তেমন কিন্তু কোনো সমস্যা আমি সেটা বলছি না। তাহলে রাজনীতিতে শুকনো কিংবা ফলাফল এটাই কিন্তু দেখেন আপনি যে বিরাজনীতিকরণের যে একটা প্রক্রিয়া থেকে, সেটার একটা বড় উদাহরণ কিন্তু এটা, যে মানুষ খুব খাচ্ছি যাচ্ছি, বেশ আছি, ভালোই আছি। হ্যাঁ, যে আমার এখন রাজনীতিটা হয়ে গেছে একটা ক্যারিয়ার। আপনি যেমন ডাক্তার হবেন, সাংবাদিক হবেন, ব্যবসায়ী হবেন, সেরকম রাজনীতিবিদ হবেন। রাজনীতিবিদ হলে আপনি নিয়মিত চাঁদা পাবেন, আপনার সংসার চলবে। এটা প্রফেশন। এই প্রফেশন তো আগেও ছিল না, এরকম ছিল না। এরকম ছিল আগে ছিল ত্যাগ, আগে রাজনীতি করতেন। আগে সৈয়দ বুরহান কবির ব্যবসা করতেন, আমি রাজনীতি করতাম। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে দেখেছি তিনি কেমন করে চাঁদা পেতেন। আমি এরশাদ জামানের কথা বলছি, বঙ্গবন্ধু বাদ দেন, ওই সময় ওইটা তো স্বর্ণযুগ রাজনীতির, গোল্ডেন টাইম।
সৈয়দ বুরহান কবির ব্যবসায়ী, আমি রাজনীতি করি। তিনি আমার শুভাকাঙ্ক্ষী, আমি রাজনীতি করছি। আমি ভিটেমাটি বিক্রি যেটুকু করছি, আমার কর্মীরা আমার কাছে টাকা চাচ্ছে না, যেটুকু নির্বাচন করার জন্য দরকার উনি দিচ্ছেন। এখন রাজনীতিবিদরা নিজেরাই টাকা কামাচ্ছে, বিত্ত বৈভব বিলাসিতার দিকে যাচ্ছে। বঙ্গবন্ধুর বাড়ি যান না, বেতের মুড়া, ভাঙ্গা চেয়ার, ভাঙ্গা খাট, জাতির জনক ঘুমিয়ে গেছে, সেই বাড়ি দেখেন। আর সেই দল করে রাস্তার লোকজন আজকে বিত্ত বৈভব অগাধ সম্পদের মালিক। আপনি দেখেন, আমি একটা গবেষণার উদাহরণ দিই আপনাকে। একজন ব্যবসায়ী, তিনি ব্যাংক থেকে ঋণ নেন, কষ্ট করে নিয়ে করে একটা প্রতিষ্ঠান তৈরি করেন, তাদের শ্রমিক আছে, শ্রমিকদেরকে বেতন দিতে হয়, বোনাস দিতে হয়, তাকে ব্যাংকের সুদ পরিশোধ করতে হয়, কত রকম ঝুঁকি আছে। আপনি বিভিন্ন লোকের কাছে চাঁদা নিয়ে 10 কোটি টাকা মোবিলাইজ করলেন, করে আপনি একটা নমিনেশন নিলেন, একটা যে কোনো পার্টি থেকে নমিনেশন নিয়ে আপনি এমপি হয়ে গেলেন। এমপি হয়ে আপনি প্রথম বছরে আপনি একটা ডিউটি ফ্রি থেকে গাড়ি কিনলেন, গাড়িটা কিনে একজনকে বিক্রি করে দিলেন, আপনার 20 কোটি টাকা এসে গেল, 10 কোটি টাকা আপনি প্রফিটে থাকলেন। তারপরে আপনি টিআর, কাবিখা, অমুক তমুক নিয়োগ বাণিজ্যে সুপারিশ করলেন, তদবির বাণিজ্যে সুপারিশ করলেন। এট দ্য এন্ড অফ 5 বছরের পিরিয়ডে আপনি একটা চুক্তিভিত্তিক নিয়োগ, 5 বছরের পিরিয়ডে আপনি 200 কোটি টাকার মালিক হলেন। কোন ব্যবসায় 5 বছরে 200 কোটি টাকা প্রফিট করা যায়? এবং এই টাকাটা দেশে থাকলো না, এই টাকাটা দেশে থাকলো না, বিদেশে বাড়িঘর কিনা হয়ে গেল। ওই টাকাটা নিয়ে ছেলেমেয়ে বিদেশে পড়লো, মালয়েশিয়া সেকেন্ড হোম বানালেন, ছেলেকে আমেরিকায় পাঠালেন, ইয়েকে পাঠালেন, বউকে। তো এই তো হলো আমাদের টাকাটাই বিদেশে রাখা হচ্ছে। আমি কিন্তু সব রাজনৈতিক ঢালাভাবে বলছি না, বাংলাদেশে এখনো সৎ মতিয়া চৌধুরী, নুরুল ইসলাম নাহিদের মতো সৎ যোগ্য রাজনীতিবিদরা আছেন, আমি তাদের কথা বলছি না। আওয়ামী লীগে লক্ষ লক্ষ কর্মী আছে, সব কর্মী আছে, হাজার হাজার নেতা আছে আওয়ামী লীগের। কিন্তু আমি বলছি যে আপনি যেটা বললেন যে কেন রাজনীতি শুকিয়ে যাচ্ছে, রাজনীতি শুকিয়ে যাচ্ছে, রাজনীতিকে এখন অনেকে ব্যবসা হিসেবে নিচ্ছে এবং রাজনীতিকে সেটা আজকে হঠাৎ করে নিচ্ছে না। আপনি যদি আমাদের 91 সাল থেকে যদি ধরেন আমাদের গণতান্ত্রিক পরিবেশ, তখন থেকেই কি আসলে ব্যবসা হিসেবে রাজনীতিকে নিচ্ছে না? সেটা মহামারী হয়নি, ব্যাধিত মহামারী। এখন তাহলে আপনার কাছে এরকম ব্যারোমিটার কোনো আছে যে এই সময় এই লেভেলে ছিল, এই সময় এই লেভেলে ছিল? 2001 এর পর থেকে অসুস্থ প্রতিযোগিতা, আপনি কে কত লুটে খাবে, কে কত বড় বিত্ত বৈভব বিলাসিতার মালিক হবে, কে কত ভোগ বিলাস, তদবিরবাজ, নিয়োগবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, বাজিকরদের হাতে দেশ। বিচারপতি হাবিবুর রহমান বলে আগে জিনিসটা এরকম ছিল না কখনোই। আমরা এখন আমি একটু আপনাকে হেল্প করি যে 2001 সালের যেটা পীর হাবিবুর রহমান বলল, 2001 সালের পরে দেখা গেল যে কোনো ডিসি নিয়োগ হচ্ছে না একটা বিশেষ ভবনের ইয়ে ছাড়া, কোনো টেন্ডার পাওয়া যাচ্ছে না একটা বিশেষ ভবনের ইয়ে ছাড়া। এবং আপনি জানেন যে ওই যে রাজনীতিতে ইয়ে হলো, তখন চিন্তা করলো যে আমি কেন রাজনীতি, আমি এই লোককে টাকা দেবো, আমি নিজেই তো একটা ইয়ে করতে পারি। এবং আপনি জানেন এরকম ওই সময় বহু ব্যবসায়ী তখন বিভিন্ন দলে যোগ দিয়ে তারাই দেখলো যে রাজনীতি তো একটা ভালো ব্যবসা, তো আমি যদি ওই একটা টেন্ডারের জন্য ইয়েকে টাকা দেই, ওই ভবনের টাকা দিই, তার দেওয়ার চেয়ে আমি যদি নিজের ওই টাকাটা দিয়ে যদি আমি পার্টিতে দিয়ে যদি আমি এমপি হয়ে যাই, সেটাই তো আমার জন্য ভালো। মানে বিনিয়োগটা ভালো হয় আর কি। 2001 থেকে শুরু হলো, এটা এখন আইসা মহামারী আকার ধারণ করে। মানে আপনি স্বীকার করছেন 2001 থেকে শুরু হয়েছে? না, আমি এটা অস্বীকার তো কিছু না, এটা তো দৃশ্যমান, এটা রিয়েলিটি। আপনি এটা আস্তে আস্তে এটা এখন একটা মহামারী আকার ধারণ করে। ভালো কথা বলছেন। এখন আপনি মানে আজকে আমি নিশ্চিত বলতে চাই যে আজকে যে কোনো আজকে আপনি যে কোনো জায়গায় পুলিশ থেকে শুরু করে যে কোনো জায়গায় ভালো পদোন্নতি, যেখানে প্রফিটেবল কনসার্ন আর কি, টাকা পয়সা আসবে, এরকম জায়গায় যদি কারো পদায়ন করেন, আপনি সে ইনকাম ট্যাক্সের লোক হোক আর পুলিশের লোক হোক বা আপনার এনবিআর এর লোক হোক, যেখানেই হোক আপনি যদি করেন, সেখানে একটা অবস্থান দিয়েই তাকে কিন্তু যেতে হয়। এখন এই যে একজন পুলিশের ওসি ধরো একটি থানায় বদলি হলো, সে এটা টেন্ডারও হয় আমরা শুনেছি। তো এখন বদলি হলো, সে এমন একটি অঙ্ক দিল, এখন ওখানে গিয়ে সে কি করবে, কি মানে অপরাধীদেরকে ধরবে না আগে তার এই টাকাটা তুলবে, টাকাটা তুলে তারপরে তো তার তো আবার আর যদি যাওয়ার জন্য দিতে হবে, সেই টাকাও তার রাখতে হবে। কাজে অপরাধী তো নির্বিঘ্নে থাকবে ওখানে, অপরাধী ধরা পড়বে না, এটি হচ্ছে রিয়েলিটি। একটা উদাহরণ দেই, শুধু দেই যে একজন লোক চাকরির জন্য আসে, ধরেন আমাদের মূল ইয়ে তো আমাদের রুট তো গ্রাম থেকে আসে চাকরির জন্য। তাকে যদি আপনি বলেন যে ঠিক আছে তোমার চাকরির জন্য আমি তদবির করে দেবো, তোমার চাকরির জন্য আমি মন্ত্রীকে বলবো বা চেষ্টা করব, সে কিন্তু আপনার কথা খুশি হবে না। তাকে যদি আপনি বলেন যে তুমি 2 লাখ টাকা দাও তাহলে তোমার চাকরিটা হবে, তখন সে কিন্তু খুশি হয়ে আপনাকে 2 লাখ টাকা দেবে এবং তখন সে নিশ্চিত হবে টাকা না দিলে চাকরি হয়,
এটা গ্রামের কেন কোনো মানুষই বিশ্বাস করে না, না, কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। তো এই যে জায়গাটা চলে গেছে, আয়াদের 2 লাখ টাকা লাগে, 3 লাখ এই যে জায়গাটা চলে গেছে, এই যে জায়গাটা চলে গেছে, এটাই হলো রাজনীতিকে যে আমরা বলছি যে পথভ্রষ্ট হয়েছে বা রাজনীতি যে শুকিয়ে যাচ্ছে, সেই শুকিয়ে যাওয়ার চিত্র হলো যে নরকঙ্কালটা হলো এটা। আমরা একটা খবরে দেখছিলাম যে বেগম জিয়া দেশে ফিরে শুকিয়ে যাচ্ছে, সেই শুকিয়ে যাওয়ার চিত্র হলো যে নরকঙ্কালটা হলো এটা। আমরা একটা খবরে দেখছিলাম যে বেগম জিয়া দেশে ফিরে জাতীয় ঐক্যমত্যে ডাক দিবেন। উনি তো বলেছেন যে আওয়ামী লীগের ডাক তো উনি অনেক আগে থেকে দিচ্ছেন, এখন দেশে ফিরে সেটা কিভাবে কাদেরকে নিয়ে এই ঐক্যমত্যে ডাক দিতে পারেন? আওয়ামী লীগের উনি একটা ছোট্ট বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি বলছিলাম যে বেগম জিয়া লন্ডন থেকে ফিরে এসে জাতীয় ঐক্যমত্যে ডাক দিবেন বলে খবর প্রকাশ হয়েছে। কি ধরনের ঐক্যমত, কাদেরকে নিয়ে তিনি ঐক্যমত্যে ডাক তো তিনি অনেক আগেই দিয়েছেন। সারা পান নাই, সারা পান না, এটাও ঠিক না। মানে অনেক আগে দিয়েছেন, তাহলে আবার নতুন করে যেটা দিতে হচ্ছে, আবার নতুন করে আমি জানি না, নতুন করে উনি আইসা কি বলবেন তখনই বোঝা যাবে। এখন তো স্পেকুলেটিং, অনেক কথাই অনেকে বলছি, আমরা অনেক ধারণা করছি। উনি চোখের চিকিৎসা হচ্ছেন, এখন নাসিম সাহেব গন্ধ পাইতেছেন ষড়যন্ত্র। তো এখন এগুলি তো যে যার মতো করে আমরা বলতেছি। উনি আসুক, আসার পরে কি বলে কি অবস্থা হয় সেটাই আমরা বুঝতে পারি। এখন একটা জিনিস দেখলাম ওদিন কিছুদিন আগে উনি লন্ডন থেকে বলেছেন যে পার্টিকে একদম টোটালি তিনি তৃণমূলে ঢেলে সাজাবেন, এটা একটি কথা বলেছেন। আর যেটা আমরা বলছি ঐক্যমতের, উনি তো এটা বরাবরই বলেছেন যে 5 জানুয়ারি নির্বাচন তো আমরা সকলেই জানি কি নির্বাচন হয়েছে, কিভাবে হয়েছে না হয়েছে, সে আলোচনা নাই বা গেলাম। সুতরাং এরপরে রেস্ট অফ দি পিপল যারা সরকারে নাই তাদের সকলকে নিয়ে তিনি ঐক্যমতের ডাক তো দিয়েছেন, এটা বহু আগে দিয়ে। কি ধরনের ঐক্যমত নতুন করে হতে পারে? বা এগুলো আধ্যাত্মিক কথাবার্তা, রাজনীতির কোনো গ্রাউন্ড ওয়ার্ক নাই, কিছু নাই। এটা হলো গিয়ে যে তিনি চান, তিনি বলছেন যে আগামীতে তারা যখন সরকার গঠন করবেন আওয়ামী লীগের অনেক ভালো লোককে তিনি সাথে রাখবেন। তার মানে আওয়ামী লীগে অনেক ভালো লোক আছে, এটা তিনিও স্বীকার করছেন। এখন তিনি কিভাবে রাখবেন, আওয়ামী লীগের কারা যোগাযোগ রাখছেন, এটা তো এখনো পরিষ্কার না। এটা গণমাধ্যমেরও দায়িত্ব এদেরকে খুঁজে চিহ্নিত করা, বাইট করা, যে আওয়ামী লীগের কারা কারা বেগম খালেদা জিয়ার সঙ্গে আদৌ যোগাযোগ রাখছেন কিনা এবং তাদের সঙ্গে কোনো যোগাযোগ আছে রাখলেই অসুবিধা কোথায়? যেমন আওয়ামী লীগে অনেক ভালো লোক আছেন, আমার বন্ধু সৈয়দ বরান কবির বলেছেন, এখন তাদের সঙ্গে যোগাযোগ আছে কি বেগম খালেদা জিয়ার, এটা জানতে হবে। এটার জন্য থাকলে অসুবিধা কোথায়? না, ভালো তো এটা আমাকে 1996 সালে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে জাতীয় ঐক্যমত্যের সরকার করেছিলেন। সেখানে আসম রব ছিলেন, আনুষ্ঠান মঞ্জুরা ছিলেন, অনেকেই ছিলেন। এইবারও তিনি কিন্তু 14 দলের সরকার, এটাকে একটা ন্যাশনাল সরকারের প্ল্যাটফর্ম বলা হয়, কারণ বিএনপি তো নির্বাচন থেকে বাইরে আছে। সুতরাং এটা তো জাতীয় সরকার, বিরোধী দল সরকারে আছে, সরকারও বিরোধী আছে, এমন একটা অবস্থা। বিরোধী দলের মনে করেন অনেকে মন্ত্রী আছেন, বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত, এবং তিনি সরকারের অনেক কঠোর সমালোচনা করছেন, বলছেন যে গণতন্ত্র নেই, মানুষ গণমাধ্যমের স্বাধীনতা নেই, এবং সরকার সেটি হজম করছে। আমরাও বিশ্বাস করছি সরকারের ভিতরে এটাকে যেহেতু বলছেন, তার মানে তার সেখানে সত্যতার কিছুটা থাকতে পারে। রংপুরের মানুষ, আমার বন্ধু সৈয়দ বরান করে বলতে পারবেন। তো মনে করেন আপনি গাজী ভাই কি বলছেন আমি বুঝছি না আসলেও। জাতীয় ঐক্যমত্য তো একটা যে কোনো দেশের, যেমন ধরেন এই যে এটা নিয়ে কোনো কনভেনশন এখনো করেন নাই, এটা দৃশ্যমান হয় নাই। আমি যেটা বলছিলাম যে এই যে আমরা জাতীয় ইস্যুতে, ন্যাশনাল ইস্যুতে জাতীয় স্বার্থে কিন্তু ঐক্যমত্যটা অত্যন্ত জরুরি বিষয়। এবং আপনি দেখবেন যে 15ই আগস্টের আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ কিন্তু একটা বলেছিলেন যে আসলে আমরা সার্বজনীনভাবে বা জাতীয় শোক দিবস পালন করি, এবং বেগম খালেদা জিয়ার কাছে অনুরোধ করেছিলেন যে আপনি যেন কেকটা না কাটেন। খালেদা জিয়া অনুরোধটা অনেকটাই শুনেছেন, সন্ধ্যার দিকে রাত্রেবেলা কেক কেটেছেন, এবং সৈয়দ আশরাফ সাহেব বলেছেন আগামীবার আশা করি যে উনি 12টার পর কেকটা কাটবেন। তো জাতীয় ঐক্যমতের কতগুলো ব্যারিয়ার আমাদের দেশে আছে এখন পর্যন্ত। এটার মধ্যে একটা হলো 15ই আগস্ট, জাতির পিতার প্রশ্ন, এই ইত্যাদি বিষয়গুলো আছে। তো এবং গ্রেনেড হামলা এগুলো আছে। তো যদি আমরা মৌলিক বিষয়গুলো একমত হই, এবং আপনি দেখেন ভারতের রাজনীতিতে তারা অনেকভাবে বিভক্ত। বিএনপির কি সেই শক্তি, সামর্থ্য, সাংগঠনিক ক্ষমতা, অবস্থান সেইগুলি কি এখন আছে? দেখেন বিএনপি কিন্তু, আমি একটু বলি, বিএনপি কিন্তু কখনোই সাংগঠনিকভাবে শক্তিশালী একটা রাজনীতি, 91 সালে বিএনপি যখন ক্ষমতা এসেছিল এটা তো একটা বিস্ময়কর ব্যাপার ছিল। বিএনপি 300 আসনে ক্যান্ডিডেট দেওয়ার ইচ্ছে ছিল। আপনাকে মনে করতে হবে যে একটা বাংলাদেশের রাজনীতিতে দুটো ধারা, আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সের মুখপাত্র হলো বিএনপি। সো বিএনপিকে কিছুই করতে হবে না। কালকে যদি, এখন বিএনপি দেখছেন না কেমন অগোছালো কালকে ইলেকশন হোক, বিএনপি যদি 5 জানুয়ারি ইলেকশন, বিএনপির ছিল সবচেয়ে মহা ভুলের একটি, বিএনপি যদি ইলেকশনও করতো, যত রিগিং হোক, বিএনপি 100
বা এরকম একটা সিট কিন্তু পেত। তাহলে তো আসলে নতুন করে দল গোছানোর কিছু নাই। না, দল গোছানো আছে। বিএনপি আজ যে আন্দোলনটা করতে চায় সেই আন্দোলনটা সেভাবে করতে পারছে এটা না। এটা গাজী ভাই, দল আপনি গোছানো- বলেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলেরই দল গোছানোর কিছু নাই। ছোট্ট ছোট্ট দল যারা তুপখানাতে মোমবাতি জ্বালিয়ে বসে আছে, তারাও বছরের পর বছর, শতকের পর যুগের পর যুগ পার্টির প্রধান হয়ে বসে আছে। কোন পার্টিতে আভ্যন্তরীণ না, সেটা তো এখন- আভ্যন্তরীণ এখন গণতন্ত্র যদি নাই, আপনি যদি এবং কোন সংগঠনিক কর্মকাণ্ড নাই। একসময় কমিউনিস্ট এটা পার্টি, তো- ন্যাপ, এইসব ছোট সংগঠনের যে আমি- কর্মকাণ্ড আমি- ছিল আমি বলছি- দেশ না, জুড়ে। আমারকে আসলে আমি তো রিয়েলিটি 10 হচ্ছে সেকেন্ড। রিয়েলিটি হচ্ছে এটাই। আপনি যদি দেখেন আওয়ামী লীগের এই যে মহাজোটের সরকার, যেটা পীর হাবিব বলতেছিল, আপনি যদি নামগুলি পড়েন, কয়জন 14 দলের 14 নাম পড়াবে সেটা যেমন 14 দলের আছে, সেটা আসলে ওই যে 19 দলেরও আছে, সবার নাম বলা সম্ভব না। রাজনীতিতে একটা সুস্থ ধারা কিন্তু আমরা সেটা প্রত্যাশা করি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন।